আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুরু করছি গল্প কান্না। কলমে সনৎ মিশ্র। অসুস্থ মানুষকে নিয়ে ট্রেনে জার্নি করা যে কি ছক মারে সেটা আমার চেয়ে বেশি আর কে বুঝবে। এই নিয়ে 6 বার আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে কলকাতা মুম্বাই যাত্রা করেছি। যাওয়া আসা মিলিয়ে মোট 12 বার। তবে এটাই মনে হয় শেষবার এমন যাওয়া। কাল যখন মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল থেকে স্বামীকে ছুটি দিয়ে দিল, তখন ডাক্তার হাবভাবে বুঝিয়ে দিল শেষে সেই দিন আর বেশি দেরি নেই আমার স্বামীর জীবনে। যে হোটেলে আমি 1 মাস থেকে রোজ হাসপাতালে স্বামীকে দেখতে যেতাম, সেখানকার অন্য সব পেশেন্ট পার্টি থাকতো সেই হোটেলে। তারাই সব ছাড়তে এসেছিল সন্ধ্যায় আমাদের ট্রেনে উঠিয়ে দিতে। যদিও সবাই আমার স্বামীর আরোগ্য কামনা করে উইশ করল, আমি এবং ওরা সবাই জানতো সব শুভেচ্ছাই অর্থহীন। স্বামীকে অল্প কিছু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওনার বাড়তে। আমাদের দুজনেরই লোয়ার বার্থ পড়েছে এসি 2 টায়ার কম্পার্টমেন্টে। বেশ ঠান্ডা লাগছে, তাই স্বামীকে কম্বল দিয়ে ঢেকে আমি জানলার কাঁচের ভিতর দিয়ে বাইরের দৃশ্য দেখছি। অবশ্য দৃশ্য বলতে কেবল অন্ধকার। মাঝে মধ্যে কোনো গ্রাম বা রাস্তার আলো এই মোটা জানলার কাঁচের ভিতর দিয়ে প্রদীপের আলোর মতন দেখাচ্ছে। হয়তো বাইরের এই দৃশ্য আমার অন্ধকারময় ভবিষ্যৎকেই ইঙ্গিত করছে। পাশে বসে আছে এক সর্দারজি, বুড়ো মানুষ আর তার স্ত্রী। তাদের অনেক প্রশ্ন আমার স্বামীর ব্যাপারে। ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। তবুও আমি রেখে ঢেকে বলছি যে কেবল অসুখ করেছে, আর বাকি কথায় উত্তর না দিয়ে ওই জানলার দিকে মুখ করে আছি। অপেক্ষা করছি কতক্ষণে ওরা ওদের উপরের বাঙ্কে উঠে ঘুমোতে যাবে। গত 2 বছর ধরে, মানে আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ার পর থেকে, আমরা দুজনে কেমন নিজেদের জীবন থেকে সরে গেছি। আমার অবস্থান এখন একটা ভাড়া করা নার্সের চেয়ে বেশি কিছু নয়। মাত্র 5 বছরের বিবাহিত জীবন যে এমন একটা একাকিত্বে পরিণত হবে, সে কি আমি কখনো ভেবেছিলাম? ক্যান্সার ধরা পড়ার পর থেকে ও নিজেকে কেমন গুটিয়ে নিয়েছিল। কোনো কিছুতেই বলতে চায় না। মনের কথা তো দূরের ব্যাপার, পাশে বসে থাকলেও কেমন মুখ ঘুরিয়ে চুপ করে থাকতো। আমি বুঝতে পারি 24 ঘন্টা ও নিজের সঙ্গে দেহে ও মনে লড়াই করে যাচ্ছে। আমার কাজ কেবল হাসপাতাল, ডাক্তার, ওষুধ দেওয়া আর সেবা করাতেই সীমাবদ্ধ হয়ে আছে। আমি যে একটা মানুষ, আমার যে একটা মন আছে,
সেটা যেন ও আর টের পায় না। নিজের কষ্ট হলেও বলবে না, কিছু জিজ্ঞেস করলে আবার রেগে যায়। ডাক্তার বলেছিল যে ক্যান্সার পেশেন্টদের মধ্যে এমন ডিপ্রেশন আসাটা স্বাভাবিক। আমাকে যেন সব মানিয়ে নিয়ে ওকে উৎসাহ দিয়ে যেতে হবে। কিন্তু কেউ জানতে চায় না আমি কোথা থেকে উৎসাহ পাব, আর কতদিন যে আমি নিজেকে নিয়ে এভাবে দিনের পর দিন স্বাভাবিক থাকব নিজেই জানি না। এক সময় ঘড়িতে দেখি রাত 11টা। ট্রেন ছাড়ার আগে বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়ার পর মোবাইলটা বন্ধ করে রেখেছি। জানি অনেক ফোন এসে থাকবে এর মধ্যে, কিন্তু কি লাভ? সেই এক প্রশ্ন, কেমন আছে, কি করছে আমার স্বামী, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা। কিন্তু কেউ জানতে চায় না আমি কেমন আছি। সবাই মিথ্যা আশ্বাস দেয়, ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়। সবই তো ঘড়ির কাঁটা ধরে চলছে। আমার জীবনটাকে বেঠিক পথে ছেড়ে দেওয়ার জন্য। এবার শুতে যাই। জেগে থাকলে এইসব উল্টো পাল্টা চিন্তা মাথায় এসে ভিড় করে। উঠে গিয়ে স্বামীর বার্তের পর্দা সরিয়ে ওর পাশে গিয়ে বসি। হাত ছুঁয়ে দেখি একটু ঠান্ডা। ধীরে ধীরে শ্বাস নিয়ে ঘুমোচ্ছে। ওকে ওর এই কষ্টের মধ্যে ঘুমোতে দেখলে মনে একটু শান্তি পাই। আমি উঠে গিয়ে নিজের বাড়িতে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমোনোর উপায় নেই। এখন ওর গলার স্বর অত্যন্ত কমে গেছে। কেবল চি চি করে যা বলে তা খুব কাছে থাকলেই শোনা যায়। রাত্রে যদি কিছু বলতে চায় আমাকে, সেটা শুনে বুঝে ওঠার জন্য আমার ঘুমোলে চলবে না। তাও ভাবি 5-10 মিনিটের ঘুম যদি পাই। সেটা আবার নয়, সাইড বাড়তে একজন খুব নাক ডাকছে। মনে ভয় হয়, সেই নাক ডাকার আওয়াজে যদি আমার স্বামীর বলা কোনো কথা যদি শুনতে না পাই। তাই জেগে থাকি। চোখ লেগে থাকে স্বামীর বার্থের পর্দার দিকে। মাঝে মনে হলো পর্দাটা একটু নড়ল বুঝি। হয়তো ও নিজেই পর্দা নাড়িয়ে কিছু বলতে চাইছে। উঠে গিয়ে দেখি ও দেওয়ালের দিকে মুখ করে ঘুমোচ্ছে। আমি নিশ্চিন্ত হয়ে আবার শোবার চেষ্টা করি। একটু পরেই মনে হলো স্বামীর গলা পেলাম। কি হলো ভেবে ধড়মড় করে উঠে আবার স্বামীর কাছে যাই। দেখি ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম ভাঙল সকালে। আশেপাশের লোকজন সব উঠে বাথরুমে গিয়ে দাঁত মেজে তৈরি হয়েছে। একটু পরেই প্যান্টির লোকজন চা নিয়ে আসবে। আমি আগের দিন প্যান্টির ছেলেটাকে বলেছিলাম আমার জন্য 1 কাপ চা আর স্বামীর জন্য 1 গ্লাস ঠান্ডা দুধ যেন সকালে নিয়ে আসে। ছেলেটা হয়তো এখনই এসে পড়বে। আমি আমার টয়লেট কিট আর টাওয়েল নিয়ে চলে যাই বাথরুমে।
পরিষ্কার হয়ে যখন ফিরে আসি, দেখি আমার অর্ডার করা চা আর দুধের গ্লাস রেখে গেছে। আমি স্বামীর বার্তের পর্দাটা একটু ফাঁক করে ওকে ঘুম থেকে উঠাতে যাই। দেখি সেই দেওয়ালের দিকে মুখ করে ও শুয়ে আছে। ওর হাতে হাত দিয়ে আমি চমকে উঠি। হাত একেবারে ঠান্ডা। গালে হাত দিয়ে দেখি কেমন ফ্যাকাশে আর বরফের মতো ঠান্ডা। নাকের কাছে হাত নিয়ে দেখি কোনো শ্বাস প্রশ্বাস নেই। ওর মুখটা ধরে সোজা করে দেখি ওর চোখের পাতা খোলা, কিন্তু নিষ্প্রাণ। মনে হলো ও যেন আমার দিকেই চেয়ে আছে। ঘুমের ঘোরে ও আমাকে এই ট্রেনে একলা ফেলে চলে গেল। চিৎকার করে কেঁদে উঠতে গিয়েও থেমে গেলাম। মনে পড়ল সেবার এমনি করে ফেরার সময় কোনো এক অজানা গ্রামের প্ল্যাটফর্মে দেখা দৃশ্য। আমার সিট দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বইতে লাগলো। সেবার এক দম্পতি নিজেদের ছোট মেয়েকে নিয়ে ফিরছিলেন আমাদের সঙ্গে। মেয়েটার ক্যান্সার। রাস্তায় মেয়েটা মারা যায়। ট্রেনের লোকজন জানতে পেরে এক ছোট স্টেশনে চেন টেনে ট্রেন থামিয়ে ওদের নামিয়ে দেয়। তারপর ট্রেন ছাড়ার পর জানলা দিয়ে দেখেছিলাম সেই অসহায় মা প্ল্যাটফর্মে মাটিতে বসে মেয়েটাকে কোলে নিয়ে কেঁদে চলেছে। রেলের নিয়ম মৃতদেহ নিয়ে যাওয়া চলবে না, তাই নামিয়ে দিয়েছিল ওদের। এ কথা ভেবে ঠিক করলাম ওর মারা যাওয়ার কথা কাউকে জানাবো না। কোনো মতে কলকাতা পৌঁছে গেলে স্টেশনে আমার বাড়ির লোকেরা এসে না হয় সব সামলাবে। তাড়াতাড়ি করে স্বামীর জন্য আনা দুধের গ্লাস চোঁ চোঁ করে খেয়ে কালি করলাম। বার্তের পর্দাটা মাঝে মাঝে উড়ে ফাঁক হয়ে যায়। সেই ফাঁক দিয়ে কেউ দেখতে পারে, তাই নিজের শাড়িতে দেওয়া দুটো সেফটি পিন খুলে পর্দার দুটো অংশকে জোড়া দিয়ে রাখলাম। তারপর নিজের জায়গায় বসে জানলা দিয়ে বাইরে চেয়ে থাকি। একটু পরেই প্যান্টির লোকটা এসে দুধের গ্লাস নিয়ে গেল। তারপরেই এলো রেলের লোক। সকাল হয়েছে, সব বেডরোল গুটিয়ে বার্থ উঠিয়ে দেবে, যাতে অন্য লোকে ঠিক করে বসে। আমাকে জিজ্ঞাসা করলে স্বামীকে উঠিয়ে দিতে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম যে উনি অসুস্থ, ওনাকে শুয়ে শুয়ে ট্রেনে যেতে বলেছেন ডাক্তার। তখন দেখি আমার উপরের বার্থের সর্দারজির স্ত্রী রেলের লোকটাকে বাঁক ওঠাতে বারণ করল। ও জানালো যে ওরা দুজন আমার বাঁকে বসে যেতে পারবে। রেলের লোকটা চলে যাওয়ার পর ওই সর্দারনি জানালেন যে উনি এক সময় নার্স ছিলেন। যদি প্রয়োজন হয় উনি আমাকে সাহায্য করতে পারেন। আমি কিছুই না বলে একটা বই খুলে তার পাতায় চোখ রেখে পড়ার ভান করি। চোখ ফেটে জল বেরোতে চাইছে। কি করে যে চেপেছিলাম নিজেই জানি। নিজের ওপর যেমন রাগ হচ্ছে তেমনি অভিমান।
এত কষ্ট কেন আমাকে সইতে হবে? ভগবান কি আর কোনো লোক পেলেন না যে আমার ভাগ্যকে এভাবে দুমড়ে মুচড়ে শেষ করে রেখেছেন? এরপর প্যান্টির লোক জল খাবার আনে। আমি ফিরিয়ে দিয়ে বলি, স্বামীর শরীরটা খারাপ, তাই কিছু ভালো লাগছে না। এদিকে সর্দারিনী আমাকে উপদেশ দিয়ে চলেছেন কিভাবে রোগীর সেবা করতে হয়, সেবা করতে গেলে কি কি বিধি মানতে হয়। এক সময় নিজেই স্বামীকে দেখার জন্য উঠতেই আমি ওনার দু হাত জড়িয়ে ধরে বলি, আমার স্বামী ভীষণ বদরাগী, ওনাকে ডিস্টার্ব করলে ভীষণ রেগে যায়, তাতে ওনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আবার দুপুরে খাবার দিতে এলে আমি ফিরিয়ে দিয়ে বলি যে আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। আমার ব্যাগে অবশ্য পড়ে আছে 1 প্যাকেট বিস্কুট, কিন্তু কি করব? মৃতদেহ যদি ধরা পড়ে যায় সেই ভয়ে খিদে, ঘুম, ক্লান্তি সব উধাও হয়ে গেছে। দেখতে দেখতে রাত্রি হয়ে যায়। আমার মাথায় তখন ঘুরছে, কাল সকালে যখন ট্রেন হাওড়ায় পৌঁছাবে তখন তো রেলের লোক বেডরোল নিতে আসবে, তখন কি বলবো? ঠিক করলাম তখন ওই রেলের লোকের সামনে কম্বলটা তুলে আমি চিৎকার করে কেঁদে উঠব। ঠিক যেন তখনই জানলাম যে ও ঘুমের ঘোরে মারা গেছে। কিন্তু আমি কি চিৎকার করে কাঁদতে পারবো? এর জন্যে অভিনয় লাগে। আমি তো কোনো দিন অভিনয় করিনি। আমার অভিনয় কি বিশ্বাসযোগ্য হবে? আমার চোখে কি তখন জল আসবে? সারা দিন মৃতদেহ নিয়ে বসে থাকার পর যখন কান্না চেপে রেখেছি, সেই সময় কান্না যদি না আসে, কিছুই বুঝতে পারছি না কি যে হবে। যত ভাবছি তত আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে আমি যেন এক বিশাল গহ্বরে তলিয়ে যাচ্ছি। ভোর 4টের সময় ট্রেন হাওড়ায় ঢুকবে। 3:30 থেকে ওই সর্দারজি দম্পতি উঠে তৈরি হয়ে বসে আছে। আমাকে খালি তাড়া দিচ্ছে স্বামীকে উঠিয়ে বসাতে, আর আমি যেন তৈরি হয়ে যাই। আমি কোনো মতে ওদের বুঝিয়ে বলি যে হাওড়াতে আমার বাড়ির লোক স্ট্রেচার নিয়ে আসবে, তখন ওকে উঠিয়ে নিয়ে যাব। ট্রেন ঢুকতে আরম্ভ করেছে হাওড়ার প্ল্যাটফর্মে। ওই সর্দারজির দম্পতি নিজেদের মালপত্র নিয়ে গেটের কাছে চলে গেছে। তখন দেখি রেলের লোক বেডরোল নিতে এসেছে। এখন আমাকে পরীক্ষা দিতে হবে চিৎকার করে কেঁদে ওঠার। আমি স্বামীকে ওঠানোর বাহানাতে ওর বার্থের পর্দাটা সরিয়ে ঢুকে পড়ি। খালি সময় গুনছি কখন চিৎকার করে কাঁদব। গলা শুকিয়ে আসছে, হাত পা আমার ঠান্ডা হয়ে আসছে, ভেবে পাচ্ছি না কি করব। হাত বাড়িয়ে স্বামীর খোলা 2 চোখের পাতা বন্ধ করে দিই। তখন ট্রেনটা একটা ঝটকা মেরে থেমে গেল।
ওই ঝটকার ধাক্কায় আমার স্বামীর দেহের উপর গিয়ে পড়লাম। মাথাটা সজোরে পাশের দেওয়ালে ঠুকে গেল। কি যে হলো! আমার ভিতরে সব রাগ অভিমান একসঙ্গে চিৎকার করে উঠল। হাউ হাউ করে সেদিন যে কি করে আমার কান্না বেরিয়ে এলো তা আমি আজও জানি না। নমস্কার।